নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা উপলক্ষ। বেঙ্গল ইন্স্যুরেন্স অফিসে অমূল্য চাকরি করে। কেরানির কাজ, মাইনে পায় 40 টাকা। অমূল্য বিএ পাশ করেছে। মনে অনেক আশা ছিল এমএ পাশ করবে, ল পাশ করবে। কিন্তু 100 জন তরুণ বাঙালির মধ্যে 90 জনের ভাগ্যে যেমন ঘটে, অমূল্যর জীবনেও তাই ঘটেছে। বাপ মারা গেলেন, সঙ্গে সঙ্গে মা। মন ভেঙে গেল। কাজেই মনের আশার কুসুমকলি অবলম্বন হারিয়ে ঝরে গেছে। অমূল্য ঘরে বসে রইল চুপচাপ প্রায় 6 মাস। কিন্তু সুশীলা, তরুণী পত্নী, সে কেন অমূল্যর সঙ্গে পড়ে দুঃখ ভোগ করবে? অমূল্য বের হলো চাকরির সন্ধানে। চাকরি নইলে দিন চলবে না। বহু কষ্টে বন্ধু কিশোরীর দৌলতে বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি মিলেছে। চাকরি পেয়ে বেঁচে গেছে, নইলে কি যে হতো। সেদিন স্নান সেরে খেতে বসবে, ডাকওয়ালা দুখানা চিঠি দিয়ে গেল। খামের ওপরে টাইপ করা নাম ঠিকানা। অমূল্য খাম ছিঁড়ে চিঠি পড়ল। প্রথম চিঠি এসেছে ক্যালকাটা থিয়েটার কোম্পানির অফিস থেকে। তারা একরাশ ছাপানো কাগজের সঙ্গে চিঠি লিখে জানিয়েছে 3 বৎসর মাসিক 5 টাকা করিয়া দিলে শেক্সপিয়ারের সমগ্র গ্রন্থাবলী অমূল্য ঘরে বসিয়া পাইবে। চিঠি পাইলেই কোম্পানি খুশি মনে সচিত্র প্রসপেক্টাস পাঠাইয়া অমূল্যকে বিমোহিত করিয়া দিবে, ইত্যাদি। চিঠি পড়ে অমূল্য হাসল। বাজার খরচের জন্য নিত্যদিন যার দুশ্চিন্তার সীমা নেই, তার সেই দুশ্চিন্তা শেক্সপিয়ার কোনো কালে ঘোচাতে পারবেন না। দ্বিতীয় চিঠি পড়ে অমূল্য চমকে উঠল। চিঠিখানিতে নতুনত্ব আছে। সে নতুনত্ব বাস্তব জীবনে ঘটে না। চিঠিখানি ইংরেজিতে লেখা। অমূল্য পড়ল। প্রিয় মহাশয়, পাঞ্জাব কেশরী পত্রিকায় প্রকাশ, আপনার এক আত্মীয় লাহোরে মারা গিয়াছেন। মৃত্যুকালে আপনার নামে উইলপত্র দ্বারা তিনি 5,000 টাকা দিয়া গিয়াছেন। এ সম্বন্ধে আমরা সকল তথ্য সংগ্রহ করিয়াছি। আমাদের কাজ বিষয় সম্পত্তি সম্বন্ধে গৃহস্থ ব্যক্তিদের সাহায্য করা। সেজন্য শতকরা 5 শিকা হিসাবে কমিশন গ্রহণ করিয়া থাকি। যথাসময়ে এই পত্রসহ আমাদের সঙ্গে দেখা করিলে উক্ত টাকা ঘরে বসিয়া আপনি যাহাতে প্রাপ্ত হন, সে সম্বন্ধে ব্যবস্থাদি নিরূপণ করিব। আপনার অতি বাধ্য ভৃত্য গণপতি সান্যাল, দি ক্যালকাটা প্রপার্টিম্যানস ফ্রেন্ডস কোং। চিঠি পড়ে আনন্দাতিশয্যে অমূল্য গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়াল। ডাকল, শিলা। শিলা ওরফে সুশীলা তখন ঝোল সাঁতলাচ্ছে। সে বলল, এই যে হলো গো, ঝোলটা নামিয়ে রেখেই তোমায় ভাত দিচ্ছি। আরে ভাত দেবার কথা নয়, কি চিঠি এসেছে দেখো। এ কথায় শিলার বুকখানা ছাঁত করে উঠল। বাবা থাকেন পাটনায়, তাঁর ওখান থেকে চিঠি এলো নাকি? কোনো দুঃসংবাদ? মার ব্লাড প্রেশার বেড়েছে? ঝোলের কড়া নামিয়ে ব্যস্তভাবে সে এলো অমূল্যর কাছে। বলল, মার অসুখ বাড়লো নাকি? আরে না না, সুসংবাদ। সুসংবাদ? নিঃশ্বাস ফেলে সুশীলা বলল, রোজ আমি ঠাকুরকে ডাকি, হবে না? তিনি মুখ তুলে চাইলেন বুঝি? আরে শোনো কি চিঠি, আমি চিঠি পড়ে প্রত্যেকটি কথা তর্জমা করে তোমায় বলি। অমূল্য চিঠি পড়ে প্রত্যেক কথা বাংলা তর্জমা করে সুশীলাকে বুঝিয়ে বলল। শুনে সুশীলা বলল, আজই যাও, অফিসের ছুটির পর। কুঁড়েমি করো না। পাগল, ছুটির পরে গেলে অফিস খোলা পাবো কেন? টিফিনের সময় বেরিয়ে পড়তে হবে। না হলে এদেরও তো এটা অফিস, আড়ত তো নয়। এরাও তো 5টায় অফিস বন্ধ করবে। তাহলে তাই যেও। আমি তুলসীতলায় 5টা পয়সা পুঁতে রাখি গে। ভালো খবর নিয়ে ফিরলে হরির লুট দিতে হবে। তার আগে নয়, ঠাকুর পাছে ফাঁকি দেয় না। ঠাকুর দেবতার কথা নিয়ে এমন তামাশা করতে নেই, ছি। তাহলে তুমি বসো গিয়ে, আমি ঝোলটা নামিয়ে ভাত দিই।
ভেবেছিলুম বাড়িতে হাঁসের ডিম রয়েছে, দুখানা ডিমের বড়া ভেজে দেব। ভাজো তুমি ডিম, তোমার স্বামী সেবার আশা চরিতার্থ করো, সে সুযোগ আমি তোমায় আজ দিলুম ইন অনার অব দ্য লিগ্যাসি। সুশীলা রান্নাঘরে ঢুকল। অমূল্য এলো শোবার ঘরে। খোলা জানলার সামনে এসে দাঁড়ালো। পথে লোকজন চলেছে, গাড়ি ঘোড়া চলেছে। মনে হলো দুনিয়ার চেহারা যেন এক নিমেষে বদলে গেছে। অকস্মাৎ কোথা থেকে যেন আলোর লহর বয়ে আসছে। অমূল্য ভাবল, 5,000 টাকা। কোম্পানি কমিশন নেবে 5% হিসেবে, তার মানে 250 টাকা। অনেকগুলো টাকা। 5,000 টাকা থেকে 250 টাকা বাদ দিলে থাকে 4,750। সে টাকা থেকে আরও 250 টাকা নিলে বাকি থাকবে 4,500। এই 4,500 হাত দেবে না। সুশীলার নামে ক্যাশ সার্টিফিকেট কিনে দেবে। সংসারে দায় আদায় আছে, ছেলে মেয়ে হবে, তাদের লেখাপড়া শেখানো, মেয়ের বিবাহ। 250 টাকা যে নেবে, সে টাকায় সুশীলার অন্য মডার্ন স্টাইলের দুখানা গহনা। এই বয়সে সুশীলার শখ আছে তো। বেচারি, বিবাহের পরে কী বা পেয়েছে? হাঁড়ি ঠেলে তার এই সুমধুর যৌবনশ্রী জ্বলে ছাই হতে বসেছে। সামনে যেন সিনেমার পর্দা। 5,000 টাকার মেশিন ধরে সে পর্দায় রং বেরঙের ছবি চলেছে। সুশীলার ডাকে সিনেমার পর্দা সরে গেল। এসো গো, 10টা বাজছে, ভাত বেড়ে আমি বসে আছি। চমকে অমূল্য এসে আসনে বসল। বলল, এই টাকাটা পেলে কি কি করবো প্ল্যান করছিলুম। থামো, আগে টাকা আসুক, আগে থাকতেই কাল নেমি লঙ্কা ভাগ করো না। আহারাদি সেরে অফিসে এসে পৌঁছতে 20 মিনিট লেট। পাশের চেয়ারে শ্রীনাথ। সে বলল, এই 22 গড়ার এজেন্ট এসেছে, তোমার কাছে তার ফাইল আছে, সরকার 2বার খোঁজ নিতে এসেছে। সরকার অর্থে পি সরকার সেক্রেটারি। পিতৃদত্ত নাম পঞ্চানন। 2-4টে ইন্স্যুরেন্স অফিস ঘুরতে ঘুরতে ধুতি ছেড়ে প্যান্ট কোট ধরেছেন। সঙ্গে সঙ্গে পঞ্চানন নাম পি সরকারে এসে দাঁড়িয়েছে। সরকার ভারী কড়া লোক, লোকের দোষ খুঁজে ফিরতে মজবুত, ভুলে কারো সুখ্যাতি করে না। তার কাছে ধমক খেয়েছে অফিসে অনেকে, শুধু অমূল্য কোনো মতে ধমক বাঁচিয়ে চাকরি করছে। শ্রীনাথের কথায় অমূল্য বলল, হ্যাঁ একটু দেরি হয়ে গেল আজ, মানে বিশেষ ব্যাপারে, বলবো খন? বউয়ের অসুখ করেনি তো? হ্যাঁ না না। তবে আরে ভাই, খেতে বসেছি এমন সময়। এইটুকু বলা মাত্র পি সরকার এসে সামনে দাঁড়ালো। অমূল্য বলল, গুড মর্নিং। মর্নিং। লেট করে এসেছো কেন? কোম্পানি যে মাসে মাসে মাইনে বাবদ টাকা দিচ্ছে, সে কি তোমাদের চেহারা দেখবার জন্যে? কেন লেট হলো? সদ্য 5,000 টাকা প্রাপ্তির আশা, সে শক্তি অমূল্যকে আজ অনেকখানি সবল করে তুলেছে। অমূল্য বলল, হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, কারণ কোনো অফিসেই কারো চেহারা দেখে মাইনে দেয় না। এ জ্ঞান আপনার যেমন আছে, আমারও তেমনি আছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি 6 মাস চাকরি করছি, তার মধ্যে কোনো দিন 1 মিনিট লেট হয়নি, আজ এই প্রথম। সরকারের মুখের ওপর এতখানি দীর্ঘ উত্তর এ পর্যন্ত কেউ দেয়নি। না দেবার কারণ, কেউ উত্তর দেবার প্রয়াস করলেই সরকার এমন রুক্ষ কঠিন ভর্ৎসনা শুরু করে যে নিতান্ত চাকরি করে বলেই সকলে সে তিরস্কার গলাধ্যকরণ করে। কোনো দিকে কোনো উপায় থাকলে সে ভর্ৎসনার শেষ হয়তো পুলিশ কোর্টে গিয়ে পৌঁছত। অর্থাৎ সরকারকে তারা উত্তম মধ্যম দিতে এক মুহূর্ত দ্বিধা করত না। অমূল্য এতখানি জবাব দিচ্ছে এবং সরকার সেই জবাবের গোড়া কেটে ভর্ৎসনা শুরু করেনি, এতে সকলে বিস্ময়ে ভয় কাঠ হয়ে বসে রইল। অমূল্যর কথা শেষ হলে সরকার বলল, এই 40 টাকা যে মাইনে পায়, তার পক্ষে কোনো কারণেই লেট করা চলে না, বিশেষ ইন্স্যুরেন্স অফিসে। সরকারি অফিস হলে এত সাহস হতো না। এ কথায় অমূল্যর রাগ হলো। সে বলল, যারা 400 টাকা পান তারাই শুধু লেট করবেন? ইম্পার্টিনেন্স। বিএ পাশ করেছো বলে নিজেকে তুমি ভাবো দ্যাট দ্যাট যা বলবেন বাংলায় বলুন।
আপনার আমার দুজনেরই মাদার টাং, মাতৃভাষা। জ্বলন্ত অগ্নিতে ঘৃতাহুতি পড়ল। সরকার বলল, বাড়ি যাও, তুমি ডিসমিস। বিনা মেঘে বজ্রাঘাত। অমূল্য এ আঘাত সইল অবিচলিতভাবে। বলল, হ্যাঁ বেশ, কিন্তু লেট হবার কারণ বলতে না দিয়ে আপনি। শাট আপ! বিএ পাস বেকার অনেক মিলবে। পাশের অহংকারে অফিসের অনেককে তুমি রিভোল্টিং করে তুলেছ। কোনো কথা বলবার দরকার নেই, এখন তোমার ছুটি, তুমি যেতে পারো। তুমি তুমি ভয়ঙ্কর ইনসলেন্ট চ্যাপ। এই চ্যাপ বলবেন না। চ্যাপ কথার মানেটা ডিকশনারি খুলে একবার দেখবেন। ইংরেজি কথা বললেই হয় না, তার মানে জেনে তবে বলতে হয়। তা বেশ, আমি যাচ্ছি, কিন্তু আপনার অপমান শিরোধার্য করে নিঃশব্দে চলে যাব না। আমি যাব স্যার মানগোবিন্দর কাছে, অ্যাপিল করব, কমপ্লেন করব আপনার নামে, আপনার এই ইনসোলেন্সের বিরুদ্ধে। আমরা ভদ্র সন্তান, আপনার গোলামি করতে আসিনি যে আপনি যা খুশি তাই বলবেন। এ কথার পর অমূল্য আর দাঁড়ালো না, চলে এলো। ঘরে ছিল আরও 8 জন কেরানি, 2 জন বেয়ারা ও 1 জন টাইপিস্ট। ঘরের মধ্যে যেন বাজ পড়েছে, এমনই তাদের স্তম্ভিত ভাব। স্যার মানগোবিন্দ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তিনি অফিসে আসেন বেলা 4টে। 6 মাস আগে সরকার আরেকটি ছোকরা অ্যাপ্রেন্টিসকে ডিসমিস করেছিল। সে বেচারি স্যার মানগোবিন্দর কাছে গিয়ে আর্জি করে সরকারের হুকুম নামঞ্জুর করিয়ে আবার চাকরিতে বাহাল হয়েছে। তার সঙ্গে সরকার কথা কয় না, কোনো কাজের প্রয়োজন হলে একে তাকে ডেকে সে কাজ সেরে নেয়। অফিস ছেড়ে পথে বের হয়ে অমূল্য ভাবল, এখন কি করবে? স্যার মানগোবিন্দর ঘরে গিয়ে এখনই অভিযোগ জানাবে? না, হয়তো এখন তিনি বিশ্রাম করছেন। বড় লোকের বিশ্রামকালে গিয়ে ঘ্যান ঘ্যান করা বেয়াদবি হবে। তার চেয়ে ঠিক ক্যালকাটা প্রপার্টিম্যানস ফ্রেন্ডসের অফিসে গিয়ে ব্যাপারখানা জেনে আসা যাক। খবর যদি সত্যি হয়, চাকরি গেলেও দুঃখ তত বাজবে না। তাদের অফিস হ্যারিসন রোডে। ফ্রেন্ডসের চিঠিখানা পকেটে ছিল। দেখে হ্যারিসন রোডের একখানা 5তলা বাড়ির সদরে এসে দাঁড়ালো। সামনে ছিল দরওয়ান। সন্ধান করে জানল 4 তলার ওপরে কোম্পানির অফিস। অন্ধকার সিঁড়ি ভেঙে 4 তলার অফিসে এসে সে এক কেরানিবাবুকে জিজ্ঞাসা করল, সেক্রেটারি গণপতি সান্যাল মশাই? কোথা থেকে আসছেন? অমূল্য কোম্পানির লেখা চিঠি দেখালো। কেরানি বলল, বসুন, আমি খবর দিচ্ছি। অমূল্য বসল। কেরানিবাবু চলে গেল। 10 মিনিট পর কেরানিবাবু ফিরল। বলল, ও ঘরে যান। নির্দিষ্ট ঘরে প্রবেশ করে অমূল্য দেখে একটি টেবিলের উপর রাশিকৃত খাতা ও কাগজ, এবং সেই খাতা খুলে বসে আছেন সাহেবী পোশাক পরা একজন প্রৌঢ় ভদ্রলোক। ভদ্রলোক বললেন, আপনার নাম অমূল্যচরণ রায়? হ্যাঁ, আগে হ্যাঁ। বসুন বসুন। তার আগে আপনাকে কনগ্র্যাচুলেশনস জানাই। অমূল্য চেয়ারে বসল। ভদ্রলোক বললেন, আপনার বয়সে যদি আমার এই সৌভাগ্য ঘটত, তাহলে আজ আর এই অফিসে আমায় বসতে দেখতেন না। তাহলে খবরটা সত্যি? আপনাদের কোনো ভুল হয়নি? ভুল? ভুল হতে পারে না। পাঞ্জাব কেশরী পত্রিকার যে ইস্যুতে খবর বেরিয়েছে, সেই ইস্যু কাগজে যা যা ডিটেলস ছিল তা নিয়ে আমরা সেখানকার কোর্ট থেকে খবর নিয়েছি। খবর না জেনে কি আর এ কাজ হাতে নিয়েছি? সেই পাঞ্জাব কেশরীখানা চিঠির সঙ্গে অ্যাটাচ করে পাঠানো হয়েছিল। পাঠায়নি বুঝি? আপনি কি শুধু ওই চিঠি পেয়েছেন? পাঞ্জাব কেশরী 1 কপি পাননি? না। বাবুদের ভুল। তা যাক, আর 1 কপি কাগজ আনিয়ে নেবক্ষণ আপনার রেফারেন্সের জন্যে। নিন, সিগারেট নিন। কথাটা বলে হাস্যমুখে গণপতি সিগারেটের বাক্স এগিয়ে দিলেন। সলজ্জ কণ্ঠে অমূল্য বলল, আমি স্মোক করি না। আপনি স্মোক করেন না? বাহ, তা ভালো কথা। পাঞ্জাব কেশরীখানা দেখাচ্ছি আপনাকে। গণপতি ঘণ্টায় ঘা দিলেন। বেয়ারা এসে দেখা দিল। গণপতি বললেন, অশ্বিনী বাবুকে খবর দাও।
বেয়ারা চলে গেল এবং একটু পরে ঘরে এসে প্রবেশ করল মোটা কালো দেহ নিয়ে এক বাবু। গণপতি বললেন, ইনি মিস্টার অমূল্যচরণ সেন, সেই লাহোর লেগেসির ওয়ারিশান। যে পাঞ্জাব কেশরীতের খবর ছাপা হয়েছে সেটা একে দেখান তো। মোটা কালো বাবু ওরফে অশ্বিনীবাবু বললেন, সেটা যে সেই লাহোর চিফ কোর্টের উকিল মহিচাঁদবাবুকে পাঠিয়েছি, তাঁর কাছ থেকে সে কাগজ তো আর ফেরত আসেনি। বটে। গণপতি চাইলেন অমূল্যর পানে, বললেন, দেখছেন উকিলের কাজ, এইসব দিকে এমন অমনোযোগী, অত দরকারি ডকুমেন্ট। তা যাক, অশ্বিনীবাবু আজই লিখে দিন পাঞ্জাব কেশরী অফিসে একখানা ব্যাক নাম্বার তারা কালই যেন ভিপি পোস্টে পাঠায়। বুঝলেন, আজই লিখে দিন এখনই। আগে দিই। বলেই অশ্বিনীবাবু বিদায় নিলেন। গণপতি তারপর আলাপ করলেন, অমূল্যবাবু কোথায় চাকরি করেন, অফিসে কাজকর্ম কেমন, প্রসপেক্টস কেমন, ছেলে মেয়ে কটি ইত্যাদি। পরে হাসি মুখে বললেন, আগাম কিছু চান যদি আমরা অ্যাডভান্স করি। কত চান? 100 টাকা এখন নিন, আর একখানা এগ্রিমেন্ট সই করে যান, স্ট্যাম্প করা কন্ট্রাক্ট। এটা হলো দস্তুর, মানে একটা বাইন্ডিং। কথাটা বলতে বলতে ড্রয়ার টেনে গণপতি একখানা ছাপানো কাগজ বের করলেন। ছাপা কাগজের নিচে একানার রেভিনিউ স্ট্যাম্প এঁটে গণপতি বললেন, এখানে আপনি সই করুন, পুরো নাম আর ঠিকানা। আর এ পিঠে এই জায়গায় লিখে দিন 100 টাকা, ফিগারে অ্যান্ড ইন ওয়ার্ডস। খামখানা হাতে নিয়ে অমূল্য পড়বার চেষ্টা করল। প্রথমেই লেখা, অমুক সান অফ অমুক, অ্যাট প্রেজেন্ট অফ, ডু হিয়ার বাই বাইন্ড মাইসেলফ। হিজিবিজি অনেক কথা, সেসব কথা মাথায় প্রবেশ করতে চাইছিল না। চাকরি গেছে, এখন সে কি করবে, তার দশা কি হবে জানা নেই। এরা না চাইতেই 100 টাকা আগাম হাতে তুলে দিয়েছে। ছাপার অক্ষরগুলো তীব্র আলোর ঝলক তুলে চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। সে কাগজের লেখা পড়ল না, বলল, এইখানে লিখতে হবে 100 টাকা, আর এইখানে সই করতে হবে। গণপতি দেখলেন, দেখিয়ে বললেন, হ্যাঁ। অমূল্য যথারীতি সই সাবুত করে দিল। গণপতি সান্যাল তার হাতে গুনে দিল এক কেতা নোট। কম্পিত হাতে অমূল্য নোটগুলো তুলছিল। হেসে গণপতি বললেন, গুনে নিন মশাই, টাকা কড়ির ব্যাপার। অপ্রতিভভাবে অমূল্য নোট গুনতে লাগল। গণপতি সান্যাল ফর্মাখানা নিয়ে আবার ড্রয়ারে পুরলেন। অমূল্য 3 তলা সিঁড়ি ভেঙে নিচে এলো। তারপর পথ। বেলা তখন 2:05। পকেটে 100 টাকা নগদ। বুকের মধ্যে রক্ত নাচছিল। কি করি এখন, কি করি? একটা কিছু করা চাই, করতে হবে। 100 টাকা পড়ে পাওয়া। সামনেই একখানা কাপড়ের দোকান, গ্লাস কেসে রকমারি শাড়ি। দোকানে ঢুকল, দেখে শুনে দুখানা শাড়ি বাছল। বলল, দাম? 7 টাকা 11 আনা। দাম দিয়ে শাড়ি নিয়ে অমূল্য একখানা ট্যাক্সিতে চড়ে বসল এবং সোজা এলো বাড়িতে। দেহে মনে প্রমোদ উৎসব শুরু হয়েছে। আদর করে সোহাগ করে সুশীলাকে বিস্মিত বিমোহিত করে দিল। সুখ স্বপ্নের কত আভাস দিল। বাড়ি থেকে বের হয়ে যা যা করেছে সব কথা খুলে বলল। 5,000 টাকা হাতে এলে কি করবে কি না করবে তাও বলল। ঘড়িতে বাজল 4টে। চমকে সুশীলা বলল, 4টে বাজলো, অফিসে যাও, স্যার মানগোবিন্দর সঙ্গে দেখা। যাব? অমূল্য স্বরে দ্বিধা। নিশ্চয়ই। এক কথায় চাকরি ছেড়ে দেবে নাকি? 5,000 টাকা আসছে আসুক, তা বলে চাকরিটাকে হাতছাড়া করবে? খেপেছ? ঠেলে ঠুলে স্বামীকে সুশীলা অফিসে পাঠিয়ে দিল। বেলা 4:30 অফিস। অমূল্যর বুকখানা একবার কাঁপল। বড় অফিসারের বিরুদ্ধে নালিশ,
স্যার মানগোবিন্দ সুবিচার করবেন তো? কাছে আছে 90 টাকা। ক্যালকাটা প্রপার্টিম্যান ফ্রেন্ডসের অযাচিত প্রীতি উপহার। কিসের ভয়? অমূল্য দোতলায় উঠল, সামনে দেখা পুলিনের সঙ্গে। পুলিন বলল, এই সরকার বেটা বড় সাহেবের ঘরে ঢুকেছে, বোধহয় তোমার নামে লাগিয়ে কান ভারী করে রাখছে। তাচ্ছিল্য ভরে অমূল্য বলল, ও রাখুক গে, চাকরি যায় ভারী তো 40 টাকা মাইনের চাকরি, তাও কোনো ভবিষ্যতের আশা ভরসা নেই। জানো, একটা লিগ্যাসি পেয়েছি। আমার এক আত্মীয় থাকতেন লাহোরে, তিনি মারা গেছেন। উইলে আমাকে দিয়ে গেছেন নগদ 5,000 টাকা। পুলিনের বুকখানা ধক করে উঠল। একটা ঢোক গিলে পুলিন বলল, এই কে আত্মীয়? তা ঠিক জানি না, তবে বোগাস নয়। সে 5,000-এর মধ্যে 100 টাকা আগাম পেয়েছি আজ, এই রয়েছে পকেটে। কথাটা বলে অমূল্য পকেটে হাত দিল। পুলিন বলল, এই দেখো ভাই, এই সরকার বেটাকে যদি একটু ঠিক করে দিতে পারো। অমূল্য বলল, লাখ। স্যার মানগোবিন্দুর কামরার সামনে এসে স্লিপ নিয়ে তাতে নিজের নাম বসিয়ে অমূল্য স্লিপ দিল পাগড়ি পরা বেয়ারার হাতে। বেয়ারা স্লিপ নিয়ে বড় সাহেব মানগোবিন্দুর কামরায় প্রবেশ করল এবং ক্ষণ পরে ফিরে এসে বলল, যান বাবু। অমূল্য কামরায় ঢুকল। স্যার মানগোবিন্দ বসে আছেন, মুখে পাইপ। অমূল্যকে বললেন, ইয়েস, কি চাই? কোন থেকে শোনা গেল স্বর, এই কেরানিটা, এরই কথা বলছিলাম স্যার। এ স্বর পি সরকারের। স্যার মানগোবিন্দ বললেন, বটে, নালিশ আছে সরকারের বিরুদ্ধে? অমূল্য বলল, হ্যাঁ স্যার, মানে আমরা ভদ্র সন্তান, লেখাপড়া শিখে কাজ করতে এসেছি। ভাগ্যদোষে ঘরে পয়সা করি নেই। আর উনি, স্যার মানগোবিন্দ সরকারের পানে চাইলেন, বললেন, তুমি তোমার ঘরে যাও সরকার, দরকার হলে ডাকবো খন। ভালো কথা, এর সম্বন্ধে বলছিলে, পলিসি ডিপার্টমেন্টে এর দ্বারা কাজ চলবে না। সরকার বলল, না, ভারী ইম্পার্টিনেন্ট ছোকরা, যেভাবে কাজ করতে বলবো করবে না। আচ্ছা, তুমি এখন যাও। এর অসাক্ষাতে তোমার যা নালিশ তা আমাকে বলেছ, এখন এর নালিশও শোনা চাই, এবং তা শুনবো তোমার অসাক্ষাতে। কথাটা বলে স্যার মানগোবিন্দ হাসলেন। সে হাসিতে অমূল্য সাহস পেল এবং এই হাসিতেই প্রমাদ গুণে সরকার বড় সাহেবের কামরা থেকে সরে পড়ল। অমূল্য আজকের সব কথা খুলে বলল। ভাত খেতে বসবে এমন সময় ডাকে চিঠি। ক্যালকাটা প্রপার্টিম্যান ফ্রেন্ডসের চিঠি। 5,000 টাকার লেগেসি, তাই একটু লেট। এতদিন চাকরি করছে, তার মধ্যে কখনো লেট হয়নি, আজ এই প্রথম। তাছাড়া ওই যে নালিশ, কথা শোনে না। অমূল্য বলল, স্যার, যে প্রথায় অফিসের কাজ চলছে এ মামুলি ধারা। 25 বছর পূর্বে এই ধারা চলত, এখন এ ধারা অচল। আরও বলল, তার মাথায় নতুন আইডিয়া। সে বলতে চায়, স্যার, 10-20-25 হাজার টাকার বিমার দিকে সমস্ত মন না ঢেলে দিয়ে যেসব গরিব লোক 20-25 টাকা মাইনে পায়, তাদের জন্য ইজি পলিসি বের করার ব্যবস্থা করুন স্যার। তারা মাসে প্রিমিয়াম দেবে 1 টাকা, 2 টাকা, 3 টাকা হিসাবে। এন্ডাউমেন্ট সিস্টেম, তাদের গায়ে লাগবে না, অথচ অফিসে অনেক টাকা আমানত হবে। আরও অনেক কথা বলল। স্যার মানগোবিন্দ নিঃশব্দে মনোযোগ দিয়ে সব কথা শুনলেন। শুনে বললেন, ইয়েস, ইউ আর রাইট। তারপর সরকারকে এত্তেলা দিলেন। সরকার এলো। স্যার মানগোবিন্দ বললেন, সরকার, তোমার আর্জি মঞ্জুর। এই ভদ্রলোককে নিয়ে কষ্ট পেতে হবে না। ওকে দিয়ে নতুন একটা কিছু করাবো, ইনি থাকবেন তার চার্জে। ওর দায়িত্বে সেই কাজ চলবে। নতুন ধরনের পলিসি। সরকারের গায়ে যেন চাবুক পড়ল। পদে পদে অপমান। এমন করলে অফিসের কেরানিরা মানবে কেন? সে বলল, তাহলে আমার একটা বক্তব্য আছে। স্যার মানগোবিন্দ বললেন, হ্যাঁ, বলো। আমাকে ছুটি দিন। মান ইজ্জত রেখে এখানে কাজ করা আমার পক্ষে।
এ কথার শেষ করলেন স্যার মানগোবিন্দ। বললেন, শক্ত হবে। তাহলে বেশ, এ সম্বন্ধে তোমার যা বলবার আছে আমার বাড়িতে এসো রাত 8টার সময়। এসে বলো। মান খুইয়ে তোমাকে কাজ করতে বলতে পারি না। আরও কি জানো, আমি কদিন ভাবছিলুম তোমাকে বলবো। তোমরা এক্সপিরিয়েন্সড লোক, তোমরা অফিসের মাথায় বসে থাকলেই ভালো হয়। কাজ করবে অ্যাক্টিভ ইয়াং মেনের দল, যাদের দৃষ্টিতে তেজ আছে, আশার দীপ্তি আছে, মনে ভরসা আছে, কল্পনা আছে, যারা নতুন নতুন আইডিয়া দেবে। তোমাদের কাজ সেই সবের বিচার করা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে। তা বেশ, তুমি এখন এসো। আমি এই ভদ্রলোকের সঙ্গে আর একটু কথা কই। উনি যেসব কথা বলছেন তা বেশ ইন্টারেস্টিং লেগেছে। ফাইন। সরকার বেত্রাহতের মতো নিঃশব্দে চলে এলো। অমূল্য সেদিন বাড়ি ফিরল সন্ধ্যায় ট্যাক্সিতে চড়ে। এক গাদা জিনিসপত্র কিনেছে সুশীলার জন্য, সাবান, সেন্ট, এমনি সব জিনিসপত্র। নিজের জন্য সেভিং সেট, আরও কত কি। সুশীলা রাগ করল, বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? গাছে না উঠতেই এক কাঁদি। বুকে জোর বেড়েছে অনেকখানি। সেই 100 টাকার মধ্যে পকেটে এখনো মজুদ রয়েছে 67 টাকা 7 আনা 3 পয়সা। তার উপর জোর বাড়লো অফিসে পদোন্নতি হতে। পদোন্নতি? হ্যাঁ, তাই। ইজি পলিসি ডিপার্টমেন্ট খোলা হচ্ছে। আমি সেই ডিপার্টমেন্টের হেড। আপাতত মাইনে হলো 150, প্লাস গাড়ি ভাড়া বাবদ অ্যালাউন্স 15, অর্থাৎ মোট 165 টাকা। 15 দিন পরের কথা। অফিস থেকে বের হয়ে অমূল্য গেল হ্যারিসন রোডে ক্যালকাটা প্রপার্টিম্যানস ফ্রেন্ডসের সেই অফিসে। স্লিপ দিয়ে গণপতি সান্যালের সঙ্গে দেখা করল। সান্যাল বলল, কি চাই? ওই আমার সেই লাহোর উইল ম্যাটারটার খবর নিতে এসেছিলাম। সবিস্ময়ে তার পানে চেয়ে গণপতি সান্যাল বলল, লাহোর উইল? ভদ্রলোক ভুলে গেছেন? অমূল্য ভাবল, বিচিত্র নয়, কত লোকের কত রকমের কাজ করতে হয়। সে বলল, মনে পড়ছে না, ওই পাঞ্জাব কেশরী কাগজে পড়ে লাহোরের উকিল মহিচাঁদবাবুর মারফত। বাধা দিয়ে গণপতি সান্যাল বলল, আপনি ভুল করছেন। এ অফিসের সঙ্গে পাঞ্জাব কেশরী কিংবা ওই মহিচাঁদ উকিলের কোনো সম্পর্ক নেই। অমূল্য অবাক। সে বলল, বলেন কি মশাই? আমাকে চিঠি লিখেছিলেন আপনি, ক্যালকাটা প্রপার্টিম্যানস ফ্রেন্ডস কোম্পানি। সে কি মশাই? হ্যাঁ, উইলে পাওয়া আমার 5,000 টাকা লাহোর থেকে আনিয়ে দেবেন। আমি 5% হিসেবে কমিশন দেব। আমাকে নগদ অ্যাডভান্স করলেন 100 টাকা। যেন ভূত দেখেছে, গণপতির দৃষ্টির ভঙ্গি ঠিক তেমনি। অমূল্য বলে গেল তার বিস্তারিত বিবরণ। শুনে গণপতি বলল, দেখুন, এই আমরা শুধু টাকা করি ধার দেওয়ার কাজ করি। আপনি যা বলছেন উইলের টাকা আদায় করা, ও হলো অ্যাটর্নির কাজ। আপনি ভুল করছেন। তা ভালো কথা, আপনার নামটা বলুন দেখি। আমার নাম অমূল্যচরণ রায়। দেখি। গণপতি ঘণ্টা টিপল। সেদিনের সেই ছোকরা বেয়ারা এলো। গণপতি বলল, কালীবাবু, ইন্ডেক্স কেতাব। বেয়ারা চলে গেল। পরমুহূর্তে ঘরে প্রবেশ করল টাকমাথা এক মাটুল ভদ্রলোক, চোখে চশমা। সে চশমা কোনো মতে নাসাগ্রভাগ ছুঁয়ে আছে। গণপতি বলল, দেখুন তো কালীবাবু, এই আর অক্ষর, নাম অমূল্যচরণ রায়। এর মধ্যে কবে ইনি 100 টাকা নিয়ে গেছেন আমাদের ফর্মে সই করে? খাতা খুলে আর অক্ষরের ঘরে হাত বুলিয়ে কালীবাবু বললেন, এই যে, এই 31শে অক্টোবর, অমূল্যচরণ রায়, নগদ 400 টাকা, মাসিক সুদ শতকরা 5 টাকা হিসেবে, এই যে নম্বর 3764। খাতা দেখে গণপতি বলল, বার করুন লোন শিটের ফাইল।
একটা মোটা ফাইল ঘেঁটে কালীবাবু বের করলেন। অমূল্যর গা আগুনের মতো গরম, যে কথা শুনছে মাথা দপদপ করছে। গণপতি বলল, এইটা আপনার সই? অমূল্য সই দেখল, এই বটে, কিন্তু এ কি, ইংরেজি 1 কথাটি 4 হয়ে উঠেছে। তাছাড়া এ তো রসিদ বা অন্য দলিল নয়, এ যে হ্যান্ডনোটের মতো। ব্যাপার কি? সে চিৎকার করে উঠল, আপনারা জালিয়াত! এই চুপ! আপনি যা বলছেন তার প্রমাণ? বুঝেছি, যে চিঠি লিখেছিলেন সেখানে আপনার হাতে সেদিন দিয়ে গেছি কি না? আপনার ওই মাথার ব্যামো আছে, আর না হয় ব্লাড প্রেশার, ডাক্তার দেখাবেন। বলছি, আমরা টাকা করি ধার দিই, উইলের কাজ করি না। পায়ের তলায় সারা বাড়িখানা যেন টলমল করে দুলছে। অমূল্যর চোখের সামনে দুনিয়ার আলো নিভে আসছিল। নিষ্ফল আক্রোশে সে বলল, বুঝেছি, হ্যান্ডনোট লিখিয়ে নিয়েছেন, কিন্তু আমার কাছ থেকে কি করেই টাকা আদায় করেন দেখব। বাধা দিয়ে গণপতি বলল, আপনি বেঙ্গল ইন্স্যুরেন্সে কাজ করেন? আমরা খবর না নিয়ে, মানুষের অবস্থা না জেনে টাকা ধার দিই না। টাকা না দেন, ছোট আদালত আছে, মাইনে ক্রোক করে ডিক্রির টাকা আদায় করা শক্ত হবে না। তাই তো, উপায়? কোনো উপায় থাকুক আর না থাকুক, এ শয়তানের সঙ্গে তর্ক করে লাভ নেই। অমূল্য যেন পাগল, এবং ঠিক সেই পাগলের বেশে সে এলো একেবারে স্যার মানগোবিন্দর কাছে। স্যার মানগোবিন্দর কাছে সে সব কথা খুলে বলল। শুনে স্যার মানগোবিন্দ বললেন, এখনই আমি ফোন করছি ডেপুটি কমিশনার অফ পুলিশ। এত বড় জোচ্চুরি করছে শহরের বুকে বসে। টেলিফোনে কথা বলে পরামর্শ নিয়ে স্যার মানগোবিন্দ বললেন, বসো অমূল্য, পুলিশ কোর্ট থেকে আমি উকিল আনাচ্ছি। একখানা দরখাস্ত করতে হবে, তার উপরে অর্ডার হবে খন শয়তানের দল শুদ্ধ গ্রেপ্তার। দরখাস্ত করে হুকুম পেতে একটা দিন কেটে গেল। তারপর পুলিশ গিয়ে হ্যারিসন রোডের অফিসে হানা দিল। অফিস খালি, কাগজপত্রের কোনো পাত্তা মিলল না। গণপতি, কেরানি কালীবাবুর বর্ণনা যা মিলল, পুলিশ বুঝল এরা সেই পরিচিত দল, অর্ডার সাপ্লায়ার সেজে জেল খেটে এসেছে। বিট গ্যামলার্সের দল এখন বুদ্ধি বিকাশ করে ক্যালকাটা প্রপার্টি ম্যানস ফ্রেন্ডস বানিয়েছে। এখনও তারা ধরা পড়েনি। না পড়ুক, স্যার মানগোবিন্দ বলেন, ওই চিঠিখানি না পেলে তোমার সেদিন লেট হতো না। আমার সঙ্গে তুমি দেখা করতে না, তোমার পরিচয়ও আমি পেতুম না। যে তিমিরে তুমি ছিলে সেই তিমিরেই থেকে যেতে। সুশীলা বলে, ঠকাতে গিয়ে তারা তোমার ভাগ্য ফিরিয়ে দিয়ে গেছে গো। তাদের ওপর আমার মায়া হয় সত্যি। যদি তারা এ ধাপ্পা না দিত। অমূল্য এ কথার জবাব দেয় না, দেবার মতো জবাব খুঁজেও পায় না। কথাটা যে খুবই সত্যি। স্যার মানগোবিন্দ যা বলেন, সুশীলা যে কথা বলে, অমূল্য ভাবে। কিন্তু অমূল্যর মনের কথা নিয়ে আমরা কেন ভেবে মরি? থাক সে কথা।